राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। 74वां संविधान दिवस के अवसर पर सन 1986 के भाषा आंदोलन के अग्रणी सेनानी समाज चिंतक श्री मिहिरलाल राय को बराक नागरिक सांसद की ओर से दिया गया संबर्धना। पांच दफा मांगों को लेकर कांग्रेस कार्यकर्ताओं ने किया विक्षोभ प्रदर्शन। जिला उपायुक्त को दिया स्मारक लिपि। जल्द से जल्द असम मेघालय सीमावर्ती क्षेत्र में समस्या समाधान का किया गया मांग। ह्यूमन्स ऑफ सिलचर यूनाइटेड एनजीओ फोरम के कार्यकर्ताओं द्वारा बराक घाटी में बाढ़ के नियंत्रण के लिए सभी स्तर के लोगों को सहयोग किए जाने का किया गया अपील। कैबिनेट बैठक के दौरान विभागीय अधिकारी को अहम कदम उठाए जाने का किया गया अपील। सिलचर के डॉन बॉस्को स्कूल में छात्रा को मारपीट को लेकर अभिभावकों में देखी जा रही है शोक की स्थिति। स्कूल के शिक्षा प्रक्रिया पर लग रही है सवालिया निशान। के जिला क्रीड़ा संस्थान के मैदान में गौरीशंकर राय मेमोरियल तीसरे विभागीय क्रिकेट प्रतियोगिता का आनुষ্ঠাनिक तौर पे 29 नवंबर से की जाएगी शुरुआत। सभी स्तर के लोगों को सहयोग का किया गया। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। सिलचर के प्रेस क्लब में 74वां संविधान दिवस के अवसर पर बराक नागरिक सांसद के कार्यकर्ताओं के उद्योग से 1986 के भाषा आंदोलन के अग्रणी सेनानी तथा समाज चिंतक जाने माने व्यक्तित्व श्री मिहिरलाल राय को नागरिक संबर्धना प्रदान कर सम्मानित किया गया। इस दिन के कार्यक्रम में संवैधानिक अधिकार प्रश्न के कटघरे पर तथा बराक की भाषा संस्कृति प्रगति की कौन सी दिशा में मुद्दे पर एक विचार विमर्श सभा का भी आयोजन किया गया। इस दिन के कार्यक्रम में प्रेस क्लब के संपादक शंकर दे, जाने माने पत्रकार अतीन दास, आस्था छात्र संगठन के रूपम नंदी पुरकास्त तथा दूसरे कई वरिष्ठ हस्तीगण की मौजूदगी में श्री मिहिरलाल राय को संबर्धना प्रदान कर सम्मानित किया गया और उनकी जीवनादर्श तथा समाज सेवा में किए गए विभिन्न गतिविधियों के बारे में भी विस्तारित तौर पर कई वक्ताओं ने आलोकपात किया। समाज सेवार अंगने सामाजिक क्षेत्रे जादेर बलिष्ठ अवदान रयेछे, जिनि ए अंचले दीर्घदिन तार अवदान रेखे गिয়েছেন, आजও তিনি अन्यतम संगी এবং এই অঞ্চলের ট্রেড ইউনিয়ন আন্দোলনের এক বিশিষ্ট নেতা শ্রী বিকাশ ভট্টাচার্য মহাশয়, তিনি আসন গ্রহণ করেছেন। রয়েছেন শ্রী রূপ। অনুষ্ঠান করতে গেলে যাদের শুধু মুখ থেকে বের করলেই যাদের উৎসাহ, উপস্থিত হয়েছেন যিনি মূলত এই নাগরিক সংসদের অনুষ্ঠানে সভাপতিত্ব করে থাকেন। জরুরি কাজে অন্যত্র যাবেন এবং তিনি এসেছেন, সেই কাজটুকু সেরে এই চারটে শ্রী মিহিরলাল রায় মহাশয়কে যে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, যেসব সংগঠন যুক্ত এবং আমাদের এই অঞ্চলের সমাজের অত্যন্ত একজন বলিষ্ঠ প্রবক্তা বিপন্ন বা কি হচ্ছে আজকে বলাকে আমরা সবাই জানি। ভাষা সংস্কৃতির সঙ্গে যে কথাটা সকলতা বললেন যে ডিভুটার প্রসঙ্গ, নাগরিকত্ব সবগুলো একই একটার সঙ্গে একটা জড়িত। নাগরিকত্বের সঙ্গে একটা ভাষার সম্পর্ক আছে, কারণ নাগরিকত্ব যা শিকার হচ্ছে সেই বাঙালিরা এবং সেই বাংলা ভাষায় এখানে শিকার হচ্ছে। তবে একটু দুঃখের সঙ্গে বলবো যে আমরা এখানে সংবিধানের যে সমালোচনা সেটা আমরা বলা করতে যা মানুষ পাচ্ছেন না। এই যে চাকরির ক্ষেত্রে দেখলাম যে বঞ্চনাটা হয়েছে, তারপরে এগুলো কথা দ্বিতীয়বার বলতে হয় না যে আমরা সাংবিধানিক একটা সংকটের জায়গায় আমরা আছি। আমরা সাংবিধানিক অধিকার অনেক দূরে হারিয়ে ফেলছি এবং আগামীতে ভোটাধিকার কতটুকু থাকবে আমার সন্দেহ আছে। কারণ যদি 6 নম্বর তারা কার্যকর হয়ে যায় আসাম চুক্তি, এটা হওয়ার সম্ভাবনা প্রবল এবং চিত্রকূটে মামলা চলছে।
যদি সুপ্রিম কোর্ট কোনো কারণে 1951 সালকে মেনে নেয় তাহলে ভূমিপুত্র হিসাবে বাঙালির অধিকার পাবে না, তখন সরকারি বেসরকারি চাকরি 80% চলে যাবে অন্যদের হাতে, খিলঞ্জিয়াদের হাতে। তখন আমরা আরেকটা সমস্যায় পড়বো, এই যে আমাদের ছেলেমেয়েরা এখন কিছু বেসরকারি চাকরি পাচ্ছে, বিভিন্ন মেডিসিন কোম্পানি, ব্যাংক, এগুলো তখন আর পাবে না। তখন ঘরে থেকে নিয়ন্ত্রণ হবে এবং সেখানে বলা হবে যে যেহেতু এরা খিলঞ্জিয়া নয়, চাকরি পাবে না। হয়তো একটা ব্যবসা করতে গেলে, পার্টনারশিপ করতে গেলে তখন খিলঞ্জিয়া পার্টনার রাখতে হবে। এইভাবে আমরা একটা সাংবিধানিক অধিকারের আমাদের সাংঘাতিকভাবে প্রশ্নকে দাঁড়িয়েছি। আজকের দিনটা থেকে আলোচনার যেটা ব্যবস্থা করা হয়েছে বরাক নাগরিক সংসদ থেকে অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি। কিন্তু এগুলো বিষয় কিন্তু আপনারা ভাববেন, কারণ এটা কিন্তু আলোচনার শুধু বিষয়বস্তু না, এটা কিন্তু আমাদের অস্তিত্বের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটুকু সংবিধান দিবসে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, বিভিন্ন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন। তো আমরা বলে থাকি B.R. আম্বেদকর আমাদেরকে সংবিধান দিয়েছেন এবং এই জন্য আমরা সবাইকে সব সময় এটা নিয়ে আলোচনা হয়। কিন্তু আজকে আমাদের যে সংবিধান, যদি B.R. আম্বেদকর আসেন বলবেন আমি তো এই সংবিধান লিখিনি বা এই সংবিধানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ ইতিমধ্যেই এই সংবিধানে 104 বা 105টা সংশোধন হয়ে গেছে। সমস্ত সংবিধানের যেটা মূল কথা থাকে প্রিয়াম্বুলে, সেই প্রিয়াম্বুল পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আমাদের যেটা ভারতবর্ষের সংবিধান ছিল ডেমোক্রেটিক রিপাবলিক, 76-এ এখানে যুক্ত হয়েছে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার রিপাবলিক, এই দুটি শব্দ ঢুকেছে। সংবিধান যারা তৈরি করেছিলেন, সেই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি 294 জন লোক ছিলেন, তারা তাদের যেটা জ্ঞান সেটা নিয়ে সেখানে বক্তব্য রেখেছেন। তারই ভিত্তিতে একটা সাব কমিটি, ড্রাফটিং কমিটি হয়েছিল আম্বেদকরের ব্যক্তিগত সভাপতিত্বে, সেটা রূপ দিয়েছিলেন এবং 1939 সালের 26শে নভেম্বর তারিখে ওটা পার্লামেন্টে পেশ করা হয়েছিল, অ্যাকসেপ্টেড হয়েছিল এবং পরবর্তী বৎসর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি তা গৃহীত হয়। তো যাই হোক, ব্যাপারটা হয় কি এই যে একটা দেশ কিভাবে চলবে, দেশের জনগণ কি ধরনের স্বাধীনতা উপভোগ করবেন, দেশের অগ্রগতি কিভাবে পরিচালিত হবে, সেটা নির্ভর করে সংবিধানের উপর। কিন্তু দুঃখের ব্যাপার, সংবিধান তো মাতৃভাষায় তার কথা বলার অধিকার আছে, পড়াশোনা করার অধিকার আছে, কিন্তু বারবার আমরা দেখেছি আমাদের মাতৃভাষার উপর বারবার আঘাত আসে। ভারতীয় সংবিধান আমাদেরকে 29-30 ধারায় স্পষ্টভাবে প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষায় তার পঠন পাঠন করার অধিকার রয়েছে, এটা সংবিধান প্রদত্ত। কিন্তু সেটা তো বারবার লঙ্ঘিত হয়। 1961, 72, 86 এইগুলো তো বরাক উপত্যকা এবং সুদেশনা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্যে 17 মার্চ সম্ভবত, এগুলো তো আত্মবলিদান উপর নিজের মাতৃভাষা রক্ষা করতে হয়েছিল। এইভাবে বারবার আত্মবলিদানের পর নিজের কৃষ্টি, নিজের সংস্কৃতিকে রক্ষা করতে হয়। আপনারা জানেন যে সাংবিধানিক অধিকার, আজকে ভারতের সংবিধানের 74তম সংবিধান দিবস, এবং এটা যে মনে রেখে শঙ্করদেব মহাশয় একটা আলোচনা সভা এনেছেন। 1949-এর আজকের দিনে সংবিধান সেটা লিখিত হয়েছিল এবং তারপর সেটা 50-এর 26 জানুয়ারি সেটা বলবৎ হয়। আমরা মনে করি যে সংবিধানিক কিছু অধিকার এবং সংশোধনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে যথেচ্ছভাবে অধিকার দেওয়া হচ্ছে।
370 ধারা কাশ্মীর থেকে যদি বিলোপ হতে পারে, আমি দাবি করে বলছি 370 ধারা যদি কাশ্মীর থেকে বিলোপ হতে পারে, ভারতের স্বাধীনতা সংগ্রামে যে জাতিগোষ্ঠী সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছিল, আজ তারা বিপন্ন। আজকে ভারতবর্ষে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হলে ইনার লাইন পারমিট 371 ধারার বলে তারা যেসব যথেচ্ছ ব্যবহার উপভোগ করছেন, অন্য জাতিগোষ্ঠীর উপর মরিয়া হয়ে আছেন। আঘাত আজকে মেঘালয়ের কথা বলুন, মিজোরামের কথা বলুন, নাগাল্যান্ডের কথা বলুন এবং অরুণাচল প্রদেশ জমি বিবাদ, এইসব সব কিছু মূলে রয়েছে 371 ধারা। এগুলো বাতিল করে প্রত্যেক মানুষের সম অধিকার প্রদান করতে হবে। না হলে এখানে যে জাতিগত বিদ্বেষ ছড়াচ্ছে, এর মূলে রয়েছে 371 ধারা বলে আমরা মনে করি। এবং এগুলো করে সবার জন্য এক আইন করতে হবে। 370 ধারা যদি কাশ্মীরে বাতিল হয়, তাহলে এই অঞ্চলে 371 ধারা বাতিল করে প্রত্যেক মানুষের সম অধিকার এর জন্য আমরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছি এবং এটা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। আমার বক্তব্য এখানে শেষ করলাম। विभिन्न दफा मांगों को लेकर कछा जिला कांग्रेस कमेटी के कार्यकर्ताओं ने खुदराम बोस प्रतिमूर्ति के नीचे विक्षोभ प्रदर्शन किया। लगभग घंटे भर विक्षोभ प्रदर्शन किए जाने के बाद 5 दफा मांग संबंधित एक स्मारक लिपि कछार के जिला उपायुक्त को कांग्रेस कार्यकर्ताओं ने प्रदान किया। सूत्र के अनुसार इन 5 दफा मांगों को लेकर कैबिनेट मीटिंग से पहले सिद्धांत लिए जाने के साथ साथ कैबिनेट मीटिंग में कुछ समस्याओं को लेकर विचार विमर्श किए जाने का भी सुझाव दिया गया है। असम मेघालय सीमांतवर्ती क्षेत्र में यातायात प्रक्रिया बंद रहने पर जो लोग परेशानी झेल रहे हैं, इस समस्या के समाधान किए जाने के लिए राज्य व केंद्र सरकार तथा मुख्यमंत्री से भी अपील किया गया। पत्रकारों के साथ बातचीत के दौरान जिला कांग्रेस के सभापति तमाल बणिक ने विस्तारित तथ्य पत्रकार এই বিষয়টাকে কংগ্রেস কিন্তু সবসময় সেভাবেই দেখে আসছে। আজকের যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে তার মধ্যে আমরা 5টি পয়েন্টের উপর বিশেষ গুরুত্ব দিয়েছি। এর মধ্যে প্রথম পয়েন্ট যেটা আপনারা দেখবেন, সেটাতে দেখবেন যে বিভিন্ন সময়ে মিজোরাম বর্ডার, নাগাল্যান্ড বর্ডার, মেঘালয় বর্ডার নিয়ে আসাম রাজ্যে বিভিন্ন অসুবিধা চলতেই থাকে। যেখানে আমাদের নাড্ডাজি রয়েছে, মানে নাড্ডাজি বলতে আমি এই কারণে বলবো যে আজকে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এই 7টা রাজ্যের একজন অভিভাবক হিসেবে তার দল তাকে ঠিক করে দিয়েছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি যে আজকে মেঘালয়ের ইস্যু, এই কদিন আগের প্রবলেম যেটা শুরু হলো, আজকে 4 দিন হয়ে গেল। নিশ্চয়ই আমরা লাচিত উৎসব মানাবো, লাচিতের জন্মদিন আমরা নিশ্চয়ই মানাবো, কিন্তু সেই ক্ষেত্রে বরাক উপত্যকার মানুষকে অবহেলায় ঠেলে দিয়ে নয়। কারণ লাস্ট 4 দিনে যে গাড়িগুলো যেতে পারছে না বরাক উপত্যকা থেকে অথবা গুয়াহাটি থেকে, মানে আমাদের রাজধানী থেকে শিলচর আসতে পারছে না, কত ধরনের অসুবিধে ফেস করতে হচ্ছে। আজকে রেল, আজকে বিকল্প সড়ক, যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি দরকার, সেই জায়গায় তাদের হেলদুল হচ্ছে না। আজকে মহাসড়ক নিয়ে এত কথাবার্তা, এত তাদের উচ্ছ্বাস, কিন্তু সেই উচ্ছ্বাসটাকে আজ অব্দি আমরা দেখতে পেলাম না কাজের মাধ্যমে। পূর্বেই আমাদের NSY থেকে উঠিয়েছে 3rd গ্রেড এবং 4th গ্রেডের বিষয়। 3rd গ্রেড এবং 4th গ্রেডের চাকরির ক্ষেত্রে আমরা আগেও আন্দোলন করেছি এবং আগামী দিনেও আন্দোলন এটা চলতে থাকবে। কারণ বরাক উপত্যকার যারা আনএমপ্লয়েড ইউথসরা রয়েছে, আমরা জানি যে ভারতবর্ষের আইনে বলছে 1959 থেকে যে 3rd গ্রেড এবং 4th গ্রেড যে কোনো রাজ্যেই হোক, তার রাজ্য স্তরে তার লোকাল সেলফ, যেটা আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, তার মারফত হবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে বর্তমান সরকার তারা সেন্ট্রালি সেই জিনিসটাকে করার চেষ্টা করেছে এবং সেন্ট্রালি করতে গিয়ে হলো কি, আলটিমেটলি আমাদের উপত্যকার ছেলেমেয়েরা মার খেল। আজকের দিনে বলা যেতে পারে 0.6%টাও আমার মনে হয় না এই এলাকার চাকরি হবে আগামী দিনে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাচ্ছে? পড়াশোনা কেন করবে?
পড়াশোনা করে সে গ্রাজুয়েট হবে, এমফিল করবে, পিএইচডি করবে, করে হবেটা কি? এখানে সংসদ যিনি রয়েছেন, সাংসদ, আমাদের যারা এখানকার এমএলএরা রয়েছে, বিধায়করা রয়েছে, তাদের বক্তব্য আপনারা সবাই জানেন, বারবার এই কথাটাকে আমাদের বলতেও খারাপ লাগে যে এখানকার মেধা নেই। এখানকার যদি মেধা নাই থাকতো তাহলে এপিএসসিতে 9 জন, 10 জন, 11 জন বেরিয়ে আসতো না এই বরাক উপত্যকাতে। এটা হচ্ছে আমাদের তৃতীয় দাবি। চতুর্থ দাবি হচ্ছে যে ह्यूमन ऑफ सिलचर एनजीओ फोरम के कार्यकर्ताओं को दुख से एक पत्रकार सम्मेलन के लिए जानकारी दिया गया कि कैबिनेट बैठक में सिलचर शहर के बाढ़ प्रभावित क्षेत्र की सुचारू रूप से निरीक्षण किया जाए और गैर जिम्मेदाराना तौर पर खराब हुए हर एक स्विच गेट को सुचारू रूप से निर्माण किया जाए। बराक घाटी में बाढ़ की स्थिति, खासकर सिलचर शहर व कछार जिले में जो बाढ़ की स्थिति उभर कर आई हुई है, इसके चलते बड़े पैमाने पर लोग प्रभावित हुए हैं। कुछ क्षेत्र में लोग अपने मनमर्जी के अनुसार कचरा फेंकते हैं, जिसके चलते परेशानी का दौर खड़ा होता है। तो दूसरी ओर कई क्षेत्रों में सुचारू तकनीकी प्रक्रिया न रहने पर तथा बाढ़ नियंत्रण विभाग के लापरवाही, कई क्षेत्रों में आर्थिक अनुदान मिलने के बाद भी सुचारू कार्य न होना, कई क्षेत्र में सरकारी अनुदान ही न मिलना, संस्कार कार्य में किसी भी प्रकार की सरकारी सहयोगिता आगे न बढ़ाना और कई मुद्दों को लेकर लोग परेशानी झेल रहे हैं और अक्सर बाढ़ की स्थिति में लोगों को जीवन व्यतीत करना पड़ता है। लंबे अरसे के बाद बड़े पैमाने पर इतनी बड़ी बाढ़ के चलते जो लोग प्रभावित हुए हैं वे तो बेहाल हालत में वक्त गुजार ही रहे हैं और साथ ही निजी संगठन जिस तरीके से बाढ़ के दौरान लोगों को सेवा व सहयोगिता के कार्य में जुटा है, इससे साफ जाहिर होता है कि कछार जिले के लोग निजी संगठन के साथ जुड़े जो लोग हैं आम जनता के सेवा में अपने आप को नछावर कर चुके हैं। कई और पहलुओं को लेकर वक्ताओं ने आलोकपात किया और कैबिनेट मीटिंग में कछार जिले में बाढ़ कर नियंत्रण पाने के लिए सुचारू रूप से अहम परियोजना गठन किए जाने के लिए संगठन कार्यकर्ताओं ने आम जनता तथा पुलिस प्रशासन व विभागीय मंत्री मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा से भी संदर्भ में कई अपील किए। রিপ্লাই কেন আননা পরবর্তী স্টেপ মানে ইঞ্জিনিয়ারকে গিয়া প্রতিদিন বা অন্তত সপ্তাহে একদিন গিয়া তারা বাধ্য করতে লাগবে যে হে যাতে রিপোর্ট পাঠায় গুয়াহাটি থেকে কি তার রিপোর্ট আইলো এই জিনিসটা যাতে খেয়াল করে এই কাজগুলো করতে না পারলে কাজ হতো না। এটা করার লেগে একটা আলাদা ডেডিকেশন, আলাদা মেন্টালিটি লাগবে। প্রত্যেকেরই নিজের কাজ আছে, তার পাশাপাশি এর বাইরে শুধুমাত্র মানে রিয়ালিটি যেটা এটা হলো প্রেস মিট আমরা করলাম, পেপারে বাইরে হলো, আমরা সব কিছু করলাম, কিন্তু বাকি কাজটা হতো না। বাকি কাজটা করতে গেলে ওই জায়গাতে নক করতে লাগবে। তাহলে গভর্নমেন্ট বই রয়েছে যে তারা কিছু প্রজেক্টের কথা শোনাইব। আমরা শুনতেছি মাল্টি মডেল লজিস্টিক পার্ক श्रीजर के डॉन बॉक्सो स्कूल में एक छात्र को मारपीट किए जाने के मुद्दे को लेकर मामला कचहरी तक पहुंच गया। सूत्र के अनुसार गैर जिम्मेदाराना तौर पर शिक्षक द्वारा एक छात्र को मारपीट किए जाने पर उसकी हालत नाजुक हो गई है। हालांकि यह छात्र एक चिकित्सक का परिवार सदस्य यानी उसका बेटा था, जिसके लिए लोगों में क्षोभ की स्थिति बनी हुई है। केवल चिकित्सक की बेटा बल्कि नहीं, इस क्षेत्र में अक्सर डॉन बॉक्सो स्कूल में मारपीट की वारदात होने की जानकारी मिलती है और अभिभावक चुप्पी साधे बैठे रहते हैं, लेकिन बेवजह बच्चे की मारपीट किए जाने पर उसकी हालत नाजुक हो गया और इस संदर्भ में अस्पताल में भी उसे भर्ती करवाया गया। मुद्दे को लेकर थाने में एफआईआर भी दर्ज किया गया। बहरहाल मुद्दा तो चल रहा है, लेकिन स्कूल के शिक्षा व्यवस्था पर भी। डॉक्टर देवेश कुमार सिंह, আমার ছেলে সার্থক সিং ক্লাস 7 স্টুডেন্ট ডন বস্কো স্কুলের। আমি আজকে মানে আমার একটা ম্যাটার নিয়ে আসছি যে স্কুলের মধ্যে আমার ছেলের সাথে বিগত 8-10 দিন থেকে রেগুলার মানে তারে মারা হচ্ছে, মারপিট করা হচ্ছে, সল্ট করা হচ্ছে। ম্যাথসের টিচার, একজন নতুন অ্যাপয়েন্টেড নিউলি অ্যাপয়েন্টেড ম্যাথসের টিচার 7-8 দিন থেকে খুব মারধর, মানে ইভেন বক্সিং, পাঞ্চ এইগুলি মানে ইউজ করে ব্রুটালি, মানে একদম খুব ক্রুয়েলি, মানে অন্যান্য বাচ্চাগুলির সাথে আমি যতটুকু মানে আমার ছেলের কাছ থেকে খবর পাইছি যে অন্যান্য বাচ্চাগুলির সাথেও মারপিট করে, মারধর খুব হচ্ছে রেগুলার। কিন্তু আমার ছেলেকে রেগুলার মানে 7-8 দিন থেকে ইচ অ্যান্ড এভরি ডে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন, কী কারণে, কিন্তু ওকে খুব মারা হচ্ছে। মঙ্গলবার দিন যখন ও খুব মানে বেশি হয়েছে, তখন ও ঘরে এসে ওর মাকে বলেছে। আমরা রাত্রে জানতে পারছি, তারপরে লগে লগে আমি হসপিটালে যাই, কারণ ওদিন ওর মানে কানে মাথায় হিট মারা হয়েছে, ওই টিচারে হিট মেরেছেন।
তো আমরা হসপিটালে যাই, খুব সিভিয়ার পেন। দিনে ওর মা ওষুধ দিয়েছে, আমরা ঘরে প্রায় ওষুধ কিছু কিছু থাকে, পেন কিলার খেয়েছে। রাত্রে জানার পরে আমি ওকে সিভিল হসপিটালে নিয়ে যাই। তারপরে তারাপুর থানায় আমরা একটা প্রিলিমিনারি ইনফরমেশন দিই। হ্যাঁ, তো ওরা ওখান থেকে বলেছে যে নেক্সট কালকে আমরা যদি অফিসিয়ালি চাই তো এফআইআর করবো। তো আমার কথা হলো যে এই যে একজন শিক্ষক, একজন টিচার, আমরা যেটা নেশনের বিল্ডিং ভাবি, হ্যাঁ, যেই আশায় আমি আমার বাচ্চাকে, আমার স্টুডেন্টকে পাঠাচ্ছি পড়াশোনা করতে, ও ওইখানে গিয়ে মানে টিচার মারধর করছেন, এটা কি জাস্টিফাইড আছে? এটা কি আমরা আইনে আছে এরকমই? উনি যদি এতই অ্যানয়েড আছেন, এতই মানে কোনো প্রবলেম হচ্ছে, স্কুল অথরিটি আছে বা প্যারেন্টসের নাম্বার থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারতেন। এরকম কিচ্ছু হয় নাই। উনি রেগুলার মানে আমার বাচ্চাকে মেরেছেন, ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন, ভায়োলেন্টলি। টিচারের নেম কি? ডিটেল আমি জানি না। প্রদ্যুৎ ম্যাথমেটিক্সের টিচার, মোস্ট প্রবাবলি নিউলি অ্যাপয়েন্টেড টিচার, প্রদ্যুৎ নাম ওনার। হ্যাঁ, আর ওরা মানে এখন প্রশাসনে যেন হ্যাঁ, আমরা এফআইআর দিয়েছি আজকে 2 দিন। এখন পর্যন্ত কিছু পজিটিভ রেজাল্ট আমরা পাই নাই। টিল নাও কোনো রকমের ইনফরমেশন বা ফোন ওখান থেকে আমাদের কাছে আসে নেই যে এটার ব্যাপারে কি অ্যাকশন নেওয়া হয়েছে। এখন কথা হলো যে আমি এটা করেছি, ঠিক আছে, আমার বাচ্চা, কিন্তু ইন ভবিষ্যতে আমার দাবি হলো, আমার চাহিদা হলো যে এই বাচ্চাগুলির স্কুলে মারপিট একদম প্রহিবিট হতে লাগে ইমিডিয়েট। এটা যদি এরকম প্রুফ পাওয়া যায় তো একদম স্ট্রিনজেন্ট অ্যাকশন, যেই টিচার করুক স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে লাগে। কারণ আমাদের জানার মতন এরকম আমাদের আইনে নাই যে। आने वाले 29 नवंबर से शिवचर के इंडिया क्लब के मैदान में स्वर्गीय गौरीशंकर राय मेमोरियल तीसरे विभाग की क्रिकेट प्रतियोगिता शुरू किया जा रहा है। शिवचर जिला क्रीड़ा संस्थान की ओर से आयोजित इस प्रतियोगिता को लेकर लोगों में खुशी की माहौल है और एक पत्रकार सम्मेलन के जरिए विस्तारित तथ्य उजागर किए गए। इस दिन के कार्यक्रम में जिला क्रीड़ा संस्थान के सचिव विजेंद्र प्रसाद सिंह, क्रिकेट सचिव निरंजन दास तथा जाने माने व्यक्तित्व संजीव रॉय व दूसरे सदस्यगण भी मौजूद थे। सूत्रों के अनुसार इस प्रतियोगिता को लेकर लोगों में खुशी की माहौल देखने को मिल रही है और राय परिवार की ओर से पिछले 3 वर्ष से यह तीसरे विभाग की क्रिकेट प्रतियोगिता का आर्थिक अनुदान प्रदान किया जा रहा है, जिसमें चैंपियन दल इस साल 10,000, रनर्स अप दल 6,000 रुपया प्राप्त करेंगे। साथ ही विभिन्न प्रकार के पुरस्कार भी रखे गए हैं। তো এটার জন্য আমরা ধন্যবাদ জানাই সঞ্জীব রায় মহাশয়কে এবং ওনার পরিবারের সকল সদস্যকে। আমি এই 3rd ডিভিশন লিগের সম্বন্ধে বাকি কথাগুলো বলার জন্য বিজেন্দ্র সিং। যতটা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রথমেই আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র আম্পায়ার আমি বলবো, আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন মেম্বারও উনি ছিলেন, শ্রী সঞ্জীব রায় মহাশয়। ওনাকে আমি প্রথমেই শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তৃতীয়বারের মতো প্রয়াত গৌরীশঙ্কর রায় মেমোরিয়াল 3rd ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি। প্রয়াত গৌরীশঙ্কর রায়ের ব্যাপারে আমার বিশেষভাবে কিছু বলার নেই। ওনার ব্যাপারে আপনারা সবাই জানেন যে উনি কাটলিচড়া থেকে প্রায় 4 বারের বিধায়ক উনি ছিলেন এবং খেলাধুলার সঙ্গেও আমার জানা মতে উনি খুবই ভালোভাবে উনি যুক্ত ছিলেন। তাই ওনার পরিবারের বা ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা নিজে গর্বিত অনুভব করছি এবং 3rd ডিভিশন ক্রিকেটের ব্যাপারে বা কোন মাঠে খেলা হবে, খেলা কবে শুরু হবে, সেই প্রসঙ্গটা আমাদের ক্রিকেট সেক্রেটারি নিরঞ্জন দাস আপনাদের কাছে তুলে ধরবেন। কিছু আমাদের প্রাইজ মানি যেগুলো গত বছর আমরা দিয়েছিলাম সেইগুলো ব্যাপারে কিছু চেঞ্জেস আছে, আমি সেটা আপনাদের কাছে একটু তুলে ধরছি। যে আমরা গত বছর চ্যাম্পিয়ন টিমকে দিয়েছিলাম 8,000 টাকার প্রাইজ মানি চ্যাম্পিয়ন টিমকে, এই বছর আমরা সেটা করেছি 10,000 টাকা। রানার্স আপ টিম পেয়েছিল 5,000 টাকা, সেটাকে এবার আমরা করেছি 6,000 টাকায়। বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, এইটা দুটো ছিল 1,000 টাকা করে, সেটা আমরা 200 টাকা করে এবার বাড়িয়েছি, 1,200 টাকা করে দুজনকে দেওয়া হবে। ম্যান অফ দ্য সিরিজ ছিল 1,000 টাকা, সেটাকে 1,500 টাকা দেওয়া হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল, সেটা এটাকেও আমরা 1,000 টাকা করেছি। এই প্রাইজ মানিগুলো আমরা গত বছর যখন আমরা প্রেস মিট করেছিলাম তখন আমরা বলেছিলাম যে শিলচর জেলা ক্রীড়া সংস্থার আমরা সবসময় একটু চিন্তাধারা থাকে যে গত বছরের যে প্রাইজ মানি আমরা এই টুর্নামেন্টে দিয়েছি আগামী বছর যাতে সেটাকে বাড়ানো যায় সেদিকে আমরা নজর রাখব এবং সঞ্জীব রায়, চিন্টু বাবা ওনার পরিবারের পক্ষ থেকে যে স্পন্সরশিপ ওনারা গত বছর যে অ্যামাউন্ট আমাদেরকে দিয়েছিলেন
সেটা থেকে সামান্য কিছু অ্যামাউন্ট ওনারা বাড়িয়ে দিচ্ছেন। এর জন্য আবারও ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে এই টুর্নামেন্ট খুব সুন্দরভাবে হবে এবং সম্ভবত এই টুর্নামেন্ট আমরা এই ইন্ডিয়া ক্লাব মাঠেই এই টুর্নামেন্টটা করাবো। বিস্তারিত নিরঞ্জন দাস আপনাদের কাছে সেই ব্যাপারগুলো তুলে ধরবেন। শুরু করে দে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ আপনারা এত ব্যস্ততার মধ্যেও যে আপনারা আসেন এবং আমাদের ডাকে এসেছেন, আমি এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আপনারা যেভাবে আমাদের ইএসএর যেগুলো অনুষ্ঠান আপনারা নিজের ভাবে লিখেন, এটা আমাদের কথা দিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিন। আমি ছোট করতে চাই না, যেভাবে প্রতিক্রিয়াগুলো দেখি, তারপরে সমাজের আমাদের এই শিলচর শহরে বা আশেপাশে যারা যেখানে পত্রিকাগুলো যাচ্ছে এবং আমাদের ফিডব্যাকসগুলো পাই, তখন আমরা বুঝতে পারি যে আপনারা কি দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন। আজকে আমরা বিশেষ করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আমাদের শ্রী গৌরী শঙ্কর রায় মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট লিগ তা শুরু হতে চলেছে। এই ব্যাপারে বিস্তারিত ব্যাপার জানাবেন আমার সচিব, জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং মহাশয় এবং ক্রিকেট সেক্রেটারিও রয়েছেন নিরঞ্জন রায়। আমি ধন্যবাদ জানাই পরিবারের, গৌরীশঙ্কর রায়ের পরিবারের, আমাদের বন্ধু স্থানীয় চিন্টু রায় মহাশয়, সঞ্জীব শুরু করে দে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ আপনারা এত ব্যস্ততার মধ্যেও যে আপনারা আসেন এবং আমাদের ডাকে এসেছেন, আমি এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আপনারা যেভাবে আমাদের ইএসএর যেগুলো অনুষ্ঠান আপনারা নিজের ভাবে লিখেন, এটা আমাদের কথা দিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিন। আমি ছোট করতে চাই না, যেভাবে প্রতিক্রিয়াগুলো দেখি, তারপরে সমাজের আমাদের এই শিলচর শহরে বা আশেপাশে যারা যেখানে পত্রিকাগুলো যাচ্ছে এবং আমাদের ফিডব্যাকসগুলো পাই, তখন আমরা বুঝতে পারি যে আপনারা কি দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন। আজকে আমরা বিশেষ করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আমাদের শ্রী গৌরী শঙ্কর রায় মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট লিগ তা শুরু হতে চলেছে। এই ব্যাপারে বিস্তারিত ব্যাপার জানাবেন আমার সচিব, জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং মহাশয় এবং ক্রিকেট সেক্রেটারিও রয়েছেন নিরঞ্জন রায়। আমি ধন্যবাদ জানাই পরিবারের, গৌরীশঙ্কর রায়ের পরিবারের, আমাদের বন্ধু স্থানীয় চিন্টু রায় মহাশয়, সঞ্জীব। এই টুর্নামেন্ট আমরা এই ইন্ডিয়া ক্লাব মাঠেই এই টুর্নামেন্টটা করাবো। বিস্তারিত নিরঞ্জন দাস আপনাদের কাছে সেই ব্যাপারগুলো তুলে ধরবেন, কতটা কি হয়েছে বা কি ব্যাপার, সেটা আমি নিরঞ্জন দাসকে অনুরোধ করবো যে আপনাদের কাছে বিস্তারিত। আমাদের এই যে 3rd ডিভিশন ক্রিকেটটা ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে আমরা করতে যাচ্ছি আগামী 29 নভেম্বর থেকে। ডেইলি 2টা ম্যাচ হবে। খেলাটা হবে 20 ওভারের খেলা, বা T20 না, 20 ওভারের খেলা থাকবে, T20 ফরম্যাট না। এবং টোটাল আমাদের এখানে এই টুর্নামেন্টে এই বছর পার্টিসিপেট করেছে টোটাল 48টা টিম। 48 29 তারিখে আমাদের ওপেনিং ম্যাচ হবে। ওপেনিংটা আমরা সকালবেলায় করবো, সকাল 8টার সময় 29 তারিখ। পশ্চিম অমরিকাপুর 11 বুলেট ম্যাচ। আর খেলাগুলো আমাদের যেগুলো আগের নিয়ম ছিল, ওই পাওয়ার প্লে ওইটা থাকবে, ওইগুলো সেম সিস্টেমে খেলা হবে। এবং এসজি আমরা বল দিয়েছি, মিনিমাম এসজি ক্লাব বল আনতে হবে টিমদেরকে, এসজি ক্লাব, এবং তার উপরে যদি কিছু আনে হবে, মিনিমামটা থাকতে হবে। ঠিক আছে। আর খেলাটা হবে নকআউট বেসিস, স্যার, নট লিগ। মানে পুরো টুর্নামেন্টে নকআউট হবে না? টুর্নামেন্টে নকআউট।
আর এখানে ফাইনালের ডেটটা অ্যাকচুয়ালি বাই মিস্টেক আসে নাই, মোস্ট প্রবলি 24 তারিখে যাবে ফাইনালটা। হ্যাঁ। বিগত দিনে যেভাবে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আগেও কৃতজ্ঞতা প্রকাশ করেছি সেটা জেলা কংগ্রেস জেলা ক্রীড়া সংস্থাকে, এবারও সেইভাবেই আমরা এগিয়ে এসেছি এবং আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থাকে, যেভাবে ওরা আমার প্রয়াত পিতা স্বর্গীয় পরিশ্রম করে মহাশয় স্মৃতি রক্ষাতে এগিয়ে এসেছে এবং আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা করে যাচ্ছি বিগত কয়েক বছর থেকে। আমাদের পরিবার রেডি থাকবে ডিএসের প্রতি যে সেই প্রয়াত পিতাকে আমরা স্মৃতি রক্ষার মাধ্যমে সবার সম্মুখে তুলে ধরতে পেরেছি। মৃত্যুর পশ্চাৎ আজকেও বাবাকে জীবিত রেখেছি খেলাধুলার মাধ্যমে, তার জন্য জেলা ক্রীড়া সংস্থাকে অশেষ ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করবো যেভাবে বিগত দিনে আমরা নিজের প্রচেষ্টায় এগিয়ে এসেছি, আগামী দিনে যাতে এই টুর্নামেন্টটা শুরু করে দে। শুভ, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ আপনারা এত ব্যস্ততার মধ্যেও যে আপনারা আসেন এবং আমাদের ডাকে এসেছেন, আমি এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আপনারা যেভাবে আমাদের ইএসএর যেগুলো অনুষ্ঠান আপনারা নিজের ভাবে লিখেন, এটা আমাদের কথা দিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, যেভাবে প্রতিক্রিয়াগুলো দেখি, তারপরে সমাজের আমাদের এই শিলচর শহরে বা আশেপাশে যারা যেখানে পত্রিকাগুলো যাচ্ছে এবং আমাদের ফিডব্যাকসগুলো পাই, তখন আমরা বুঝতে পারি যে আপনারা কি দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন। আজকে আমরা বিশেষ করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আমাদের শ্রী গৌরী শঙ্কর রায় মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট লিগ তা শুরু হতে চলেছে। এর ব্যাপারে বিস্তারিত ব্যাপার জানাবেন আমার সচিব, জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং মহাশয় এবং ক্রিকেট সেক্রেটারিও রয়েছেন নিরঞ্জন রায়। আমি ধন্যবাদ জানাই পরিবারের, গৌরীশঙ্কর রায়ের পরিবারের আমাদের বন্ধু স্থানীয় चिंटू राय महाशय, संजीव। विभिन्न दफा मांगों को लेकर बराक डेमोक्रेटिक फ्रंट द्वारा बुलाए गए बंद का अहम तौर पे असर पड़ सकता है, इसलिए कैबिनेट मीटिंग को सामने रखते हुए 1 दिसंबर को बंद कार्यक्रम आयोजित किया जाएगा। दिन बदलने के साथ साथ इस क्षेत्र में मांगों की आपूर्ति होने की उम्मीद भी लोग जता रहे हैं। बीडीएफ कार्यकर्ताओं का कहना है कि अगर कैबिनेट बैठक में उनकी मांगों की आपूर्ति नहीं किया गया, उनकी समस्याओं पर कोई आलोकपात नहीं किया गया, तो 1 दिसंबर को बंद कार्यक्रम पालन किया जाएगा। पत्रकारों के साथ बातचीत के दौरान संगठन के प्रमुख कार्यकर्ता একটু সামনে আইতে চাও না ঠিক আছে, সুবিধা হইব না ঠিক আছে, আই যাও চেয়ারগুলো আগে এবার না দিও না অন্য নমস্কার। আজকে শিলচর পেনশনার্স ভবনে আমাদের 12টি দল, সংগঠন এবং রাজনৈতিক দল আমরা একসাথে বসি এবং বিগত দিনে আমাদের যে বন্ধের ডাক ছিল, আমাদের কাছাড়ের বা বরাকের যে চাকরির বঞ্চনার বিরুদ্ধে, সেটার জন্য আমরা আবার পুনরায় বসি। কারণ হচ্ছে আমাদের 29 তারিখে এই মাসের আমাদের শিলচরে ক্যাবিনেট বৈঠক হবে। সেই বৈঠকে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা খুশি, এবং যদি এই সময়সীমার মধ্যে এই দাবিগুলো না মানা হয় তাহলে আমাদের পরবর্তী যে পদক্ষেপ কি হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আজকে, এবং সবার মতামত আমরা বিনিময় করেছি এবং সবার একই মতে আমরা উপনীত হয়েছি, একই সিদ্ধান্তে যে যদি সেদিন আমাদের রাজ্য সরকার, বিজেপি সরকার যদি আমাদের এই যে বাঙালি বঞ্চনা চলছে, গোটা আসামেই চলছে, কারণ আমি বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব, আজকে আপনাদের সরাসরি বলছি যে আমি শুধু বরাকের নয় গোটা আসামের কথাই চিন্তা করছি এবং সব দিকেই চলছে। তো
বরাকে আমার মনে হয় একটু বেশি চলছে, সেই জন্য আমি উপস্থিত হয়েছি। এবং আগামীতে যদি সেটা ক্যাবিনেট বৈঠকে যদি আমাদের দাবিগুলো ছিল এবং প্রদীপ্ত রায়বাবু মহাশয়ের ওনার যে এক বিশেষ এক যে আয়োজন ছিল, যেটা উনি প্রস্তাবটা এনেছেন, সেটাতে আমরা পূর্ণ সমর্থন আগেও করেছি এবং এইবারও আমরা পূর্ণ সমর্থন হিসাবে আমরা আজকে এক সিদ্ধান্ত নিলাম। সেটা হচ্ছে আমরা যদি 29 তারিখ আমাদের সলভ না হয় প্রবলেম, তাহলে আমাদের যদি দাবিগুলো মানা না হয়, তাহলে আমরা আগামী 1 তারিখ, পরবর্তী মাসে 1 তারিখে 1 ডিসেম্বর আমরা আধা ঘন্টার জন্য ব্ল্যাকআউট 6টা থেকে 6:30 ব্ল্যাকআউট ঘোষণা করলাম পুরো বরাক ভ্যালির জন্য। এবং সব বাঙালিকেই আহ্বান জানাচ্ছি, এটা আপনার আধা ঘন্টার যে বন্ধ, সেটা কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। তো আপনারা তাই সবাই সহযোগিতা করবেন। সেই বন্ধের মাধ্যমে আপনারা আপনাদের ক্ষোভ, আপনারা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, আপনাদের যে রাগ দুঃখ সব প্রকাশিত করার সুযোগ আপনারা নষ্ট করবেন না। এবং এই আমাদের এই আসরে যারা আজকে সবাই এসছেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন সবাই আছে আমাদের সঙ্গে, এবং যে বিগত বন্ধ হয়েছিল সেই বন্ধের পূর্ণ কৃতিত্ব আমরা সবাই আজকে দিচ্ছি আমাদের আপামর জনসাধারণ যে আছে ওনাদেরকে দেই। ওনারাই জনতা জনার্দন বলে আমি বিশ্বাস, এবং ওনারাই সব কিছু করতে পারবেন। যেটা ভুল আছে সেটা ওনারাই শুদ্ধ করতে দিচ্ছি, কারণ ওনার এই শেষ বয়সে উনি যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের যে কথা চিন্তা করে যাচ্ছেন, সেটা সত্যিই আমরা গর্বিত ওনাকে নিয়ে। এটাই আমাদের সবার পক্ষ থেকে বিহিত। লাইট অফ করবেন সবাই, নিজের ঘরেরই নিষ্পদীপ আমরা আধা ঘন্টার জন্য। আমাদের যে 3 দফা দাবি, অর্থাৎ বরাকের বেকারদের চাকরি, মেঘালয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করা এবং সুপারির জন্য এসওপি জারি করা, এই 3টা দাবি নিয়ে যে সর্বাত্মক বন্ধ আমরা জনগণের সমর্থন নিয়ে করতে পেরেছি, তারই আগামী দিনে যেহেতু 29 তারিখে ক্যাবিনেট বৈঠক আছে, আমরা আশা করছি ওই বৈঠকে সরকার আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেবেন। যদি মেনে না নেন, তাহলে আমরা 1 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত গোটা বরাক উপত্যকা আমরা নিষ্প্রদীপ রেখে আমরা সরকারের কাছে আমাদের প্রতিবাদ জানাবো। অন্ধকার কালো, যে কালো হচ্ছে প্রতিবাদের প্রতীক, ব্ল্যাক বেজ ধারণ করা, ঠিক সে একই উপায়ে আমরা নিষ্প্রদীপ রেখে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। তার পরবর্তী কর্মসূচি আমরা আবার বসে আমরা সিদ্ধান্ত নেব। আমি বরাক উপত্যকার জনগণের কাছে আবেদন করছি, যেভাবে আপনারা আপনাদের মনের ক্ষোভ উগড়ে দিয়েছেন বন্ধকে সফল করে, একই উপায়ে আপনারা নিষ্প্রদীপ আধা ঘন্টার জন্য, কারণ আমি যখন বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি তখন আমরা 1 ঘন্টা করে নিষ্প্রদীপ করেছি। এই শিলচর শহরে সর্বাত্মকভাবে নিষ্প্রদীপ বহুদিন করেছি, কিন্তু আজকে পরিস্থিতি অন্যরকম বলে আমরা আধা ঘন্টার জন্য শিলচরবাসীর কাছে এবং বরাক উপত্যকাবাসীর কাছে আমরা চেয়ে নিচ্ছি যে আপনারা নিষ্পত্তি পালন করে আপনারা সরকারের কাছে আপনাদের ক্ষোভের প্রকাশটা করুন। सांस्कृतिक संगठन सम्मिलित सांस्कृतिक मंच की 25वीं वर्षगांठ के अवसर पर 26 नवंबर से 1 दिसंबर तक शिलचर के मध्यस्थ और सांस्कृतिक समिति के कार्यालय में आवृत्ति कार्यशाला आयोजित किया जा रहा है। शिलचर शहर के जाने माने दिग्गज हस्तियों की उपस्थिति में 26 नवंबर को इस आवृत्ति कार्यशाला का आनुष्ठानिक उद्घाटन किया गया। इस संदर्भ में जानकारी देते हुए संगठन के वरिष्ठ कार्यकर्ताओं ने विस्तारित खुलासा किए। हर रोज शाम 5 बजे से 7 बजे तक ये आवृत्ति कार्यशाला आयोजित की जा रही है और लोगों को उत्साह के साथ भाग लेने के लिए একটা প্রশ্ন মনের মধ্যে তো
প্রত্যেকেরই মরণের মধ্যে আসবে, স্বাভাবিক। কেন এই শ্বেতাশ্বতের উপনিষদের এই অংশটুকু কেন দেওয়া হলো? যেখানে আবৃত্তির কর্মশালা সেখানে গানটা কেন? প্রথম কথাটা হচ্ছে, আমার যদি ভুল না হয় তাদের সুরারোপ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথমত। দ্বিতীয়ত, আবৃত্তির ব্যাপারটা আমরা যতদূর জানি, এখানে অমিতা রয়েছেন এবং অনেকেই রয়েছেন, আবৃত্তির ব্যাপারটা আসলে তার একটা নিজস্ব সুর আছে। এটা বহু বহু বছর ধরে, বেশ কয়েক হাজার বছর ধরে, কারণ বেদ বা উপনিষদের ব্যাপারটা আমরা যতদূর জানি তখন শ্রুতি বলা হতো, অর্থাৎ মুখে 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 সেটা শেখানো হতো। তো মুখে মুখে যেটা শেখানো হবে তার যে শব্দগুলো মনে রাখার জন্য সবচাইতে বড় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে একটা সুর। এই যে সুরটাকে রাখা হতো যাতে পরবর্তী প্রজন্মে যারা বা শিষ্যকুল যারা শিখবে ওই সুরটা যাতে মনে রাখে। এবং এটা যে কতখানি সত্যি তার প্রমাণ আমি আমার জীবনে পেয়েছি, একটা অভিজ্ঞতা শেয়ার আজকে নাই বা বললাম। এবং ওই সময় ধরে আসতে আসতেই কিন্তু আমরা ওই বেদ উপনিষদের সময় থেকে পেরিয়ে এসে পরবর্তীকালে এসেও কিন্তু আমরা একটা সুরের কাছাকাছি পৌঁছেছি। আজকে যারা আবৃত্তি করেন, যারা আপনারা এখানে যারা রয়েছেন, আপনারা জানেন গানের যেমন একটা প্রথাগত সুর আছে, গানের একটা তাল আছে, লয় আছে, আবৃত্তিরও কিন্তু একটা সুর আছে। কর্মশালা যিনি প্রশিক্ষক তিনি অবশ্যই এ ব্যাপারে আলোকপাত করবেন। আবৃত্তির যে সুরটা, সেই সুরটা হচ্ছে শব্দকে ধরে নিয়ে কিভাবে উচ্চারণ করা যায়, কিভাবে তার মানে তার যেটাকে আমরা আবৃত্তির যে কর্মশালা আমরা শুরু করেছি, এটা আসলে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উপলক্ষে যে বছরব্যাপী যে অনুষ্ঠানগুলো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্কশপ, মানে কর্মশালা, সেটা আবৃত্তি, তারপর নাটক আছে, গান আছে, নৃত্য আছে। আমরা আজকে আবৃত্তির কর্মশালা শুরু করেছি গোটা ব্যাপারটি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায়, এবং এটা 25 বছরকে উদযাপন করার একটা মাধ্যম হিসেবে আমরা কর্মশালা শুরু করেছি। আবৃত্তির কর্মশালা এই জন্যই করছি আমরা, এখানে আবৃত্তির কর্মশালাটা একটু বেশি দরকার আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই মনে হয় যে দরকার। তার কারণটা হচ্ছে যে এখানে যে নাটক হয়, এখানে যে গান গায়, যারা সুর আছে, তাল আছে, লয় আছে, সব ঠিক আছে। নাটকের অভিনয়ের মানে যেটা শরীরী অভিনয়, সেগুলো একেবারেই যথার্থ, কিন্তু উচ্চারণের কিছু ত্রুটির জন্য আমাদের অনেক সময়ই কিন্তু আমাদের উদ্দেশ্যটা মানে আবৃত্তির কর্মশালা দিয়ে বাকি নাটকের আছে, গানের আছে, নাচের আছে, আমরা কর্মশালা। शिलचर तारापुर शिवबाड़ी रोड के हाल बेहाल होने पर यातायात परिसेवा में लोग बुरी तरह प्रभावित हो रहे हैं। अक्सर घंटे डेढ़ घंटे बाद दुर्घटना की वारदात हो रही है। ऐसे ही वारदात के चलते एक टुकटुकी अपने इस राजमार्ग से जाने के दौरान एकाएक दुर्घटनाग्रस्त होकर पूरी नदी में जा गिरा, जिसके चलते 4 लोग बुरी तरह घायल हो गए, जिनमें से एक की हालत नाजुक बताई जा रही है। बेहाल सड़क तथा ब्रिक्स बिठाए जाने के बाद भी इस क्षेत्र में नदी तटवर्ती क्षेत्र नदी गर्भ में समाये जाने पर सड़क की हालत बेहाल हो गई है। भारी वाहनों की यातायात के चलते इस क्षेत्र में अक्सर दुर्घटना की वारदात हो रही है। इस दिन की दुर्घटना के बाद 3 लोग बुरी तरह घायल हो गए और इलाके में ट्रैफिक जाम की समस्या उभर कर आई। लगभग 1.5 घंटे तक चले इस ट्रैफिक जाम के चलते लोगों को परेशानी रोड ब्लॉक कर रही है।
আমরা আসেন লোক রাস্তা বন্ধ। দেখবো যাই বেতাল অবস্থা ওই জায়গাটা পুরা লামি গেছে। छात्र संगठन आक्सा के कार्यकर्ताओं ने भी संदर्भ में प्रतिक्रिया व्यक्त करते हुए जल्द से जल्द कार्रवाई किए जाने के लिए मांग किया है। सूत्र के अनुसार किसी भी विद्यालय में छात्र छात्रा को गैर जिम्मेदाराना तौर पर मारपीट करने का कोई अधिनियम नहीं है कि इसलिए शिक्षक छात्र छात्राओं पर अपनी रोष मिटाने के लिए मारपीट करते हैं। इस बात पर भी सवालिया निशान है। मुद्दे को लेकर कोलकाता करीमगंज हाइलाकांदी स्टूडेंट एसोसिएशन आक्सा के प्रमुख उपदेष्टा रूपम नंदी पुरकास्त ने भी अपने বাচ্চাদেরকে স্কুলে মারধর করা হবে। আপনার ছেলে কি আজ স্কুলে গিয়েছে? করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা ডনবক্স ও স্কুলের ক্লাস 7-এর ছাত্র সার্থক সিংহকে ওই স্কুলের শিক্ষক ম্যাথসের শিক্ষক প্রদ্যুৎ যেভাবে প্রহার করেছেন গত 7 দিন ধরে, এটা আমরা মেনে নিতে পারি না। এবং ওনার সেই ছেলের পিতা বাধ্য হয়ে এফআইআর দায়ের করেছেন থানাতে। আমরা এই বিষয়ের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। আমরা এবং স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার একটা দায়িত্ব এবং কর্তব্য আছে বলে আকসা মনে করে অনতিবিলম্বে যদি স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ না নেন তাহলে এর ফল হবে ভয়াবহ। এবং শুধু স্কুল নয়, অন্যান্য স্কুলেও এবং কিছু কলেজেও এ ধরনের ঘটনা ঘটছে, আচ্ছার ঘটছে। আমরা এসব ব্যাপারে উদ্বিগ্ন, এসব ঘটনা নিয়ে। আমরা যারা এর সঙ্গে জড়িত, একটা 12 বৎসরের শিশুকে যেভাবে প্রহার করা হলো তা আমরা মেনে নিতে পারি না। তাই যদি এখনো সময় আছে, স্কুল কর্তৃপক্ষ যদি এটা আলোচনার মাধ্যমে শেষ না করেন তার ফল ভয়াবহ হতে বাধ্য। के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। 74वां संविधान दिवस के अवसर पर सन 1986 के भाषा आंदोलन के अग्रणी सेनानी समाज चिंतक श्री मिहिरलाल राय को बराक नागरिक सांसद की ओर से दिया गया संबर्धन।
एक दफा मांगों को लेकर कांग्रेस कार्यकर्ताओं ने किया विक्षोभ प्रदर्शन। जिला उपायुक्त को दिया स्मारक लिपि। जल्द से जल्द असम मेघालय सीमावर्ती क्षेत्र में समस्या समाधान का किया गया मांग। ह्यूमन्स ऑफ सिलचर यूनाइटेड एनजीओ फोरम के कार्यकर्ताओं द्वारा बराक घाटी में बाढ़ के नियंत्रण के लिए सभी स्तर के लोगों को सहयोग किए जाने का किया गया अपील। कैबिनेट बैठक के दौरान विभागीय अधिकारियों को अहम कदम उठाए जाने का किया गया अपील। सिलचर की डॉन बॉस्को स्कूल में छात्रा को मारपीट को लेकर अभिभावकों में देखी जा रही है शोक की स्थिति। स्कूल के शिक्षा प्रक्रिया पर लग रही है सवालिया निशान। सिलचर के जिला क्रीड़ा संस्थान के मैदान में गौरीशंकर राय मेमोरियल तीसरे विभागीय क्रिकेट प्रतियोगिता का आनुष्ठानिक तौर पे 29 नवंबर से की जाएगी शुरुआत। सभी स्तर के लोगों को सहयोग का किया गया। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।